যখন কোনো নিউক্লিয়াস থেকে গামা রশ্মি বের হয়, প্লিজ খেয়াল করি, একবার খুব সিম্পল ভাবে আমরা গল্পের মতো বলছি, আমরা কিন্তু এখনো ওরকম ভাবে হার্ডলি কোনো ক্যালকুলেশন করিনি। সে আমরা দেখলাম যে কোনো একটি কিসের ভিতরে যে নিউক্লিয়াসের যখন তেজস্ক্রিয় পদার্থ হয়, তখন ওইখান থেকে তিন ধরনের কণা বের হয়। একটা হচ্ছে আলফা পার্টিকেল, একটা বিটা পার্টিকেল, একটা গামা পার্টিকেল। মানে আলফা কণা, বিটা কণা, আর একটা হচ্ছে গামা কণা। এই তিনটা কথা খেয়াল রাখবা। ঠিক এই যখন দেখলো যে গামার রেটা যখন কোন এক জায়গা থেকে নিঃসরণ হয়, তখন ওইখান থেকে এক ধরনের কণা বের হলো যার নাম দিল হচ্ছে নিউট্রিনো। প্লিজ খেয়াল করবো, এটা নাম দিচ্ছে হলো নিউট্রিনো। নিউট্রিনো কখন হয়েছিল? যখন ওইখান থেকে গামা রশ্মিটা যখন নিঃসরণ হয়েছিল, গামা রশ্মি নিঃসরণের সময়। এইটা খেয়াল করবা। দেখো এই নোটটা দিয়ে রাখবে, এই নোটটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট। যে অ্যাকচুয়ালি এই নিউট্রন, আমরা যে একটা ওয়ার্ড আসলো তখন কিন্তু পরে ধরে নিয়েছিল যে কোন একটি পরমাণু নিউক্লিয়াসে যখন পজিটিভ চার্জ থাকবে তাহলে অবশ্যই সেটা প্রোটন। প্রোটনটা হলো পজিটিভ চার্জ যুক্ত, আর ইলেকট্রন গুলো যেহেতু নেগেটিভ, বিভিন্ন সেলে বিভিন্ন ভাবে সে আবর্তন করছে। নিউটনের তখনও কোনো আইডিয়াই ছিল না, ওই সময় নিউটনের কোনো আইডিয়া ছিল না। পরবর্তীতে 1932 তে চ্যাডউইক যখন নিউটনের একটা ইনফরমেশন বের করলো যে হ্যাঁ নিউটন নামে কোন একটা জিনিস পাওয়া যাচ্ছে। কখন পাওয়া গেল? এই যখন কোনো পরমাণু থেকে তেজস্ক্রিয় হয়, তেজস্ক্রিয় হওয়ার সময় গামা রশ্মি যখন নিঃসরণ হয়, তখন ওইখান থেকে এক ধরনের কণা বের হলো, যে কণাটাকে কোনো ভর নাই, কোনো চার্জ নাই, চার্জ এবং ভর বিহীন। প্লিজ খেয়াল করবা, কোনো চার্জ নেই, না পজিটিভ না নেগেটিভ। তখন ঠিক ওইটার নাম দিল হলো নিউট্রিনো। এবং এই নিউট্রিনো কোথায় থাকলো? পরবর্তীতে পরমাণু বিভিন্নভাবে গবেষণা করে ওরা বের করলো যে হ্যাঁ নিউট্রিনোটা ঠিক নিউক্লিয়াসের মধ্যে থাকে। দ্যাট ইজ প্রোটন যেখানে থাকে, এই প্রোটনের সঙ্গে সে লেগে থাকে। ঠিক আছে? ঠিক তখন চিন্তা করলো যে না, দেখো তার মানে রাদারফোর্ড যখন বলেছিল যে নিউক্লিয়াসের মধ্যে শুধু পজিটিভ কিছু একটা আছে, অন্য কিছু নাই। কিন্তু পরবর্তীতে চ্যাডউইক বললো যে না, যেহেতু নিউট্রিনো প্রোটনের সঙ্গে থাকছে, তারপর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুটো কম্বাইন্ডলি থাকে। একটা দেখো এক একটা স্টেপ এক এক ভাবে পার হয়ে হয়, আলটিমেটলি একটা মডার্ন কিছু পাওয়া যাচ্ছে। এবং আমরা এখন যেটা বলতেছি এটি মডার্ন, হয়তো নাও হতে পারে, হয়তো 100 বছর বা 200 বছর পরে অন্য কোনো সায়েন্টিস্ট আবার এটিকে অন্যভাবে ব্যাখ্যা করে এক্সপ্লেনেশন করে অন্য কিছু তৈরি করবে। এটাই স্বাভাবিক, এটাই সায়েন্স। সায়েন্স কোন একটা জায়গায় স্টে করে না, সায়েন্স কোন একটা জায়গায় স্থির থাকে না, এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করে। ওকে, যাই হোক, আমরা মোটামুটি একটা তাহলে এখন স্যার পর্যন্ত। একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলো। স্যার যদি নিউট্রন ভরবিহীন হয় তাহলে প্রোটনের কি ভর থাকে? এই যে নিউক্লিয়াসে যে ভর রয়েছে বলা হয়। প্রোটনের ভর আছে, ওই যে 9.1 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। হুম, ওটা ওটা কিন্তু তার প্রোটনের কিন্তু ভর আছে। ওকে, তাহলে 9.1, স্যার প্রোটনের ভরটাই হলো নিউক্লিয়াসের ভর। রাইট। এবং টোটাল এক শুধু হ্যাঁ প্রোটনের ভর নিউক্লিয়াসের ভর, আর একটা হলো টোটাল পরমাণুর যে ভর থাকে, টোটাল পরমাণু ভরের 99.97%। একটু খেয়াল করে দেখো মানে কিরকম একটা পার্সেন্টেজ, যে 99.97%, এই এত টোটাল ভরের এত পার্সেন্ট ভর টোটাল নিউক্লিয়াসের মধ্যে থাকে। বাকি 0.03% এই বাইরে যে ইলেকট্রন থাকবে, ঠিক এইটুকুর মধ্যে সে আমাদের থাকবে। ওকে, যেহেতু ভরটা কেন তাহলে কি করে হলো? তাহলে মোটামুটি আমরা ওইখানে নিউটনের একটা ওয়ার্ড পেলাম, যার নাম পরবর্তী দেওয়া হলো, এর নাম হলো নিউটন। তার মানে তিনটা কণা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, ইলেকট্রন, প্রোটন এন্ড নিউটন। এখন আমার কথা হলো যে এখানে আরেকটা কথা বলে রাখি প্লিজ। এখানে তোমাদের কসমিক রশ্মির একটা নাম শুনেছো? ওইখান থেকে যে কোনো পার্টিকেল থেকে যখন বের হয়, ওইখান থেকে যে কসমিক রে বা মহাজাগতিক, ওর আরেকটা নাম আছে, ছিল মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি যখন বের করা হয়, তখন মানে নিউক্লিয়াসের মধ্যে আরেকটা কণার অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত কিন্তু এটা খুব ইস্টাবলিশড না, আমি বলে রাখছি। মেসন নামে এক ধরনের কণা বের হয়। মেসন ওয়ার্ডটা খেয়াল রাখবো,
এটা হচ্ছে মেসন। এটা কখন বের হলো? এটা মহাজাগতিক রশ্মির সময়, অর্থাৎ এটা আরেকটা নাম হচ্ছে ছিল হলো কসমিক রশ্মির সময়। তাহলে মহাজাগতিক রশ্মির সময় ওইখান থেকে এক ধরনের কণা বের হয়, সেটা নাম ওইটা বের হলো, মিশ্রণ হয়, সেটা নাম দেওয়া হয়েছিল হলো কসমিক। এই মেসন, এই মেসন এটা খেয়াল করবে, এটা নিয়ে এখনো খুব বেশি এটা থাকে না। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে একটা প্রোটন মানে, আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শিখেছি ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে আমরা এখনো সীমাবদ্ধ থাকবো। এখন ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে থাকে কিভাবে? প্রোটন নিউট্রন সেন্টার পয়েন্টে থাকবে, নিউক্লিয়াস গুলো কেন্দ্রের মধ্যে আউটসাইডে সৌরজগতের মধ্যে ঘোরাফেরা করবে। ওকে, এখন আমি যেহেতু পড়ছি যে নিউক্লিয়াসের মোটামুটি এখন নিউক্লিয়াসের সংকেত পড়াবো। দেখো, নিউক্লিয়াসের গঠন পড়বে, এখন আর নিউক্লিয়াসের সংকেত আমরা একটু লিখে রাখি। নিউক্লিয়াসের, প্লিজ সবাই লেখো, মানে আমি খুব সামারিতে লিখে দিচ্ছি যাতে করে তোমাদের বই যখন ওপেন করবা তখন দেখবে যে মেইন ওয়ার্ড গুলো, মেইন ইনফরমেশন গুলো তোমাদের কাছে চলে আসবে, আর বাকিটা হয়তো গল্পের মতো কিছু রিডিং করলে বুঝতে পারবা। নিউক্লিয়াসের সংকেত। এখন কোশ্চেন স্যার, নিউক্লিয়াসের আবার সংকেত কিসের? দেখো, নিউক্লিয়াসের সংকেত বলতে আমরা প্রথমে চিন্তা করব যে অ্যাকচুয়ালি ধরো এক্স হচ্ছে আমাদের যে কোনো একটা পরমাণু, যে কোনো একটা ধরো, এখানে যদি আমরা এ ধরি, জেড ধরি এখানে, আর এইটা হচ্ছে এ। দেখো তো এইটা এরকম কোনো কিছু দেখেছো? এক্স হচ্ছে যে কোনো একটা পরমাণু, সেটা অক্সিজেন হতে পারে, কার্বন হতে পারে, ইউরেনিয়াম হতে পারে, এরকম যে কোনো একটা মৌল হতে পারে। যে কোনো মৌল, এই মৌলের উপরে এবং নিচে দুটো নাম্বার থাকবে। প্লিজ খেয়াল করো, আমরা কিন্তু মেইন জায়গায় মোটামুটি এখন চলে আসছে। তাহলে এখানে যখন দেখবো যে এই যে কোনো মৌলের নিচে আছে জেড, উপরে আছে এ, এখন স্বাভাবিক আমাকে জানতে হবে স্যার এই জেড এবং এ এটা মিনিং কি। আমি পাশে লিখে দিচ্ছি, বাট একটু খেয়াল করবে এখানে। এই জেডটাকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা সংখ্যা আর এইটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। ভর সংখ্যা। আচ্ছা, এখানে আরেকটু মনে রাখার জন্য, এখন যদি স্বাভাবিক জিজ্ঞেস করি যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, কেউ একটু বলো তো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কেউ বলতে পারবে? স্যার প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা। প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তার মানে আমরা মোটামুটি শিওর যে কোন মৌলের এর ভিতরে কতগুলো প্রোটন আছে, ওই প্রোটন সংখ্যাকে বলা হয় অ্যাকচুয়ালি তার পারমাণবিক সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি জেড কাকে বলে, যে এই এটা পারমাণবিক ভর সংখ্যা। এই পারমাণবিক ভর সংখ্যা বলতে আমরা খুব ওভাবে চিন্তা করবো না। বলো তো দেখি, ম্যাথিউ, ইয়েস স্যার। বলো তো পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে? কারণ জানো? স্যার এটা হচ্ছে, ওকে, অভি আসো। অভি হয়তো একটু ডিসকানেক্ট হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা, রাতুল, 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 রোহান, আরে তোমরা কি করো বুঝি না। আমি এতগুলো স্টুডেন্টকে মানে ইনফরমেশন করলাম, কোন একটা স্টুডেন্ট রেসপন্স পর্যন্ত করছে না কেন? স্যার কোন বিষয়? তুমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলে না? স্যার আমি স্যার লিভ হয়ে গেছিল স্যার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তারপরে মাঝখানে কয়েকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম কোন রেসপন্স, এরা কি আসলে ক্লাসে ওকে, না পারলে বলতে হবে স্যার সরি আমি বুঝি না বা পারি না অথবা ভুলে গেছি, এরকম একটা অ্যান্সার আসবে। বাট একবার টোটালি
রেসপন্স লেস করে থাকাটা এই ধরনের একটা আমাকে ডাকছেন স্যার, আমার এখানে নেটওয়ার্ক কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ওরকম না, তুমি ভালো। না আমি স্যার, বলেছিলাম মানে যে আমার নামে আরেকজন আছে সাইজে রোহান হাসান, তো আপনি রোহান বলাতে এখন একটু তোমার বিভ্রান্ত হয়ে গেছি আমাকে রুবাইব বলতে হবে না? জি স্যার। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা ছিল পারমাণবিক ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? তো কোনো জাস্ট মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাটাই হয়েছে তার ভর সংখ্যা। এই জাস্ট সিম্পলি আমরা এই আনসারটা চাচ্ছিলাম, এই আনসারটা দেওয়ার জন্য কেউ কেউ লিপ করে নিয়েছে যে স্যার মনে হয় আমাকে জিজ্ঞেস করতে পারে, একটু বের হই। আচ্ছা, কোশ্চেন করতে গেলে স্টুডেন্ট কমে যায়, আমি দেখলাম। আচ্ছা, তাহলে আবার কি করলাম দেখো, রোহান সুন্দর করে বলে দিয়েছে যে কোনো মোলে যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে টোটাল যোগফল তাকে বলা হয় অ্যাকচুয়ালি পারমাণবিক ভর সংখ্যা। এইটাই জাস্ট মনে রাখবে, এখানে এর চেয়ে বেশি কিছু মনে রাখার দরকার নেই। তো বাট আমরা এখান থেকে একটা খেয়াল করে দেখি যে এইটা যদি এই দেখো, এটা যেটা হচ্ছে আমার কি পারমাণবিক সংখ্যা, মানে জাস্ট প্রোটন সংখ্যা। আর এই প্রোটন সংখ্যার সঙ্গে যদি নিউট্রন সংখ্যা যোগ করে দাও তখন সেটা হয়ে যাবে এ, দ্যাট ইজ হলো পারমাণবিক ভর সংখ্যা। তাহলে আমরা এখন এই পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা জানি, এখন কোশ্চেন স্যার নিউটন সংখ্যা কিভাবে বের করব? যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা আমরা মাইনাস করে সরা দিতে পারি তখন কিন্তু ইজিলি আমরা সেই নিউটন সংখ্যা পেয়ে যাব। এখন আমি যে করে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, মনে করি ইউরেনিয়াম। আর ইউরেনিয়াম হচ্ছে 92 to 238। দেখো ইউরেনিয়াম, আমি লিখে রাখি এখানে ইউরেনিয়ামকে আমার সাধারণত ইউ দ্বারা খেয়াল করবো। তাহলে এইটা হচ্ছে 92 আর এটা হচ্ছে 238। এইটা হচ্ছে নিউক্লিয়াসের সংকেত, ইউরেনিয়াম নিউক্লিয়াসের সংকেত হচ্ছে এটা। ঠিক এইভাবে পৃথিবীর প্রত্যেকটা মৌলের যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসের সংকেতগুলো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারবো। ওকে, এখন এইখানে যদি সিম্পলি তোমাকে এই ধরনের একটা সিম্পল দেওয়া হলো, নিউক্লিয়াসের সংকেত দেওয়া হলো, তোমাকে বলা হলো যে এর নিউট্রন সংখ্যা কত। এখন নিউট্রন সংখ্যা কত কে বলতে পারবে? এই নিউট্রন সংখ্যা কত এই নিউক্লিয়াসের, দেখো তো এনিবডি? মাইনাস করলে যেটা আসবে ওইটাই। হ্যাঁ রাইট, 238 থেকে যদি তুমি 92 এখন মাইনাস করে সরা দাও তাহলে কত হবে এখানে? 156। মাইনাস করলে দেখো 156 হবে কোথাও 650, হ্যাঁ 156। তার মানে শিওর যে কোনো একটা মোলের, এই মোলের বিশেষ করে ইউরেনিয়াম মোলের 92 থাকবে তার প্রোটন সংখ্যা আর তার নিউট্রন সংখ্যা থাকবে হচ্ছে কে 156। এই যে আমরা এগুলো বের করা টেকনিক, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে। ওকে, এখন যেটা আমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ওকে, নিউক্লিয়াসের সংকেত নিয়ে খুব বেশি কিছু দরকার নেই, জাস্ট একটু খেয়াল করলে হয়ে যাবে। এখন যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমি একটু খেয়াল করে যদি রাখি, দেখো তাহলে আমরা একটা নাম দিচ্ছি হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলতে আমরা এখন কি বুঝি একটু মানে খুব সিম্পলি ভাবে চিন্তা করে দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াস এত ছোট জিনিস, একটা পরমাণু একটা ছোট জিনিস, খালি চোখে আমরা দেখতে পাই না, এর মধ্যে আবার থাকবে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে এখন আমার ব্যাসার্ধ। একটু এভাবে চিন্তা করো, দেখবে আস্তে আস্তে জিনিস পেয়ে যাবো। কোন মৌলের নিউটনের নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ এটা অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করে, সেটা হলো পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করবে। পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করবে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা কত বড় হবে অথবা কত ছোট হবে। কেন পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে? পারমাণবিক মানে কি? প্রোটন সংখ্যার উপরে। কারণ প্রত্যেকটা প্রোটনের একটা আলাদা আলাদা করে কি আছে, ব্যাসার্ধ আছে। প্লিজ খেয়াল করো, প্রত্যেকটা প্রোটনের একটা আলাদা আলাদা ব্যাসার্ধ আছে। এখন এই প্রোটনের যে ব্যাসার্ধ, তার নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন সংখ্যা বেশি হয় অবভিয়াসলি তার নিউক্লিয়াসের ব্যাসার্ধটা বেশি বড় হবে, এমন রাইট? ঠিক এখন একটা চিন্তা করবো,
নিউক্লিয়াসের ব্যাসার্ধ অ্যাকচুয়ালি পারমাণবিক ভর সংখ্যার উপর নির্ভর করবে, এর বাইরে অন্য কোনো জায়গার কোনো সুযোগ নেই। তাহলে নিউক্লিয়াসের মধ্যে এখানে আমরা একটু একটা ফর্মুলা লিখে দেই যে আর ইকুয়াল টু, দেখো এই ফর্মুলা ব্যাসার্ধ বের করার নিয়মটা হলো আর ইকুয়াল টু আর নট a টু দি পাওয়ার 1/3। এইটা হচ্ছে আমার এখানে মেইন ইনফরমেশন, প্লিজ এইটা লিখে রাখো যে r ইজ ইকুয়াল টু আর নট a টু দি পাওয়ার 1/3, মানে পাওয়ার এটা কিউবিক রুট। এটাকে আর একটু ইজিলি চিন্তা করতে পারি আমরা, এটাকে এভাবে লিখতে পারি যদি ম্যাথমেটিক্যাল চিন্তা করো যে আর নট কিউব রুট a। দেখো সেম জিনিস, কিন্তু এটা স্কয়ার রুট হয়, এটা তো এটা কিউব রুট হবে। স্কয়ার রুট হলো কোন জিনিস উপরে স্কয়ার রুট হলে পরে তার ভ্যালুটা হয়ে যায় হাফ। ওকে, আর যখন আমরা কিউব রুট দিয়ে দেই তখন সেটা হাফ হবে না, 1/3 হবে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটাকে এই ফরম্যাটে লিখতে পারি। তুমি যেভাবে চিন্তা করো সেভাবে রাইট, দুটোই রাইট। ওকে ওকে, তো এখন প্রশ্ন হলো স্যার এখানে দুইটা আমরা দেখো দুইটা প্যারামিটার চলে আসছে, একটা আর নট, একটা হলো এ। তাহলে এই আর নটটা অ্যাকচুয়ালি কি আর এটা কি, এই দুটো সম্পর্কে আমরা একটু এখন আলোচনা করবো। প্লিজ খেয়াল করবা। প্রথমে যদি বলি স্যার এটা কি, একবার ডিরেক্টলি বলে দিবা এটা কি, পারমাণবিক কি সংখ্যা দেবা, প্রোটন সংখ্যা। অ্যাকচুয়ালি এখানে এ দ্বারা এখানে প্রোটন সংখ্যাকে মিন করা হচ্ছে। তাহলে এই প্রোটন সংখ্যাকে বলা হয় অ্যাকচুয়ালি পারমাণবিক ভর সংখ্যা। এই প্রোটন সংখ্যা ছিল জেড। তাহলে যেহেতু আমরা একটু আগে নিউক্লিয়াসের গঠনের মধ্যে বলেছিলাম যে এক্স নিচে ছিল জেড উপরে ছিল এ, এই মানে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এই পারমাণবিক ভর সংখ্যার উপরে আমরা এখন দেখবো যে যার পারমাণবিক ভর সংখ্যা যত বেশি ওই মৌলের নিউক্লিয়াসের ব্যাসার্ধটা ঠিক তত বেশি হবে। তাহলে আমরা এখানে চিন্তা করে দেখি যে স্যার এটা হচ্ছে আমার পারমাণবিক ভর সংখ্যা। এখন আর নট, এখন এই আর নটটা কি সেটা আমরা একটু বলি। এই জন্য একটু কনফিউজিং একটা ব্যাপার আছে, আমি বলি এক এক বইতে এক এক রকম ইনফরমেশন আছে, আমি এভারেজ একটা ইনফরমেশন দিয়ে দিই। এই আর নট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যার মান কত বলেছিল, কোন কোন বইতে লেখা আছে 1.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার -15 মিটার, কোন কোন বইতে আছে 1.5 10 টু দ্য পাওয়ার -15 মিটার। প্লিজ খেয়াল করবা। তাহলে এখানে আমরা এই আর নট এর মান, আর নট 1.4 or 1.5 10 to the power -15 মিটার, ঠিক আছে। এখন 1.4 অথবা 1.5 এটার একটা এভারেজ ধরে সাধারণত আমরা 1.4 বা 1.5 এটা কোনো প্রবলেম নাই। প্লিজ ম্যাথমেটিক্স করার সময় অথবা যদি কোথাও ধরো কোশ্চেন আছে 1.5 এবং 1.4 দুটোই আসবে না, যে কোনো একটা তোমাকে দিবে। হয়তো এমসিকিউ তো আসে বলা হল যে আর নট এর ভ্যালু কত, তোমাকে ড্যাম শিওর হয়ে যাও যে 1.4 10 to the -15 আর 1.5 10 to the -15 দুটোই অ্যানসার তোমাকে দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে আমি ধরে নেব স্যার দুটোই কারেক্ট, মানে এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এখন এই ধরনের ভ্যালুগুলো পাওয়া গেছে। বাট তারপরে আমরা নরমালি এখন এটা আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, ফেমটোমিটার নাম শুনেছো? ফেমটোমিটার, এনিবডি? সামি? না স্যার। আচ্ছা গুড। অবির নাম শুনেছো ফেমটোমিটার? না স্যার। আচ্ছা আমি একটু লিখে রাখছি, দেখো একটু খেয়াল করবা। এটাকে বলা হয় ফেমটোমিটার। প্লিজ খেয়াল করো এই ফেমটোমিটার অ্যাকচুয়ালি কি জিনিস, এইটা আমি একটু আইডিয়া দিয়ে আমার ফর্মুলাটা দিয়ে দিছি যে 1 মিটার ইজ ইকুয়াল টু 10 to the power -15 মিটার। ওকে, তাহলে 1 ফেমটোমিটার দেখো তো বুঝতে পেরেছো? 1 ফেমটোমিটার ইজ ইকুয়াল টু 10 to the power -15 মিটার। এই মিনিংটা বুঝতে পেরেছো?
যে তোমার এখানে ধরো কোনো একটা দুটো পয়েন্টের মধ্যে বা দুটো জায়গায় মাঝখানে দূরত্ব হলো 1 মিটার। 1 মিটার কিন্তু অনেক বড় জায়গা। সেটা হচ্ছে ধরো প্রায় 3 ফিট। 1 মিটার মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট। 3 ফিটের চেয়ে একটু বেশি হবে। যাই হোক, আমরা একটু খেয়াল করে দেখি যে 1 ফেমটোমিটার একটা দূরত্ব। একটা ফেমটোমিটার মানে একটা দূরত্ব। আমরা মিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, ডেকামিটার বলি না, ঠিক ওরকম ভাবে ফেমটোমিটার আমার একটা ওয়ার্ড। ফেমটোমিটার মানে হচ্ছে যে 10⁻⁻15 মানে 1 কে আমরা ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড ভাগ করব? কি দিয়ে ভাগ করব? 1 এর পরে 15টা জিরোতে ভাগ করব। মানে 1 মিটার দূরত্বকে, প্লিজ খেয়াল করবা, 1 মিটার দূরত্বকে আমরা ভাগ করব, ছোট ছোট ভাগ করব। এর এক এক ভাগকে বলা হবে 1 ফেমটোমিটার। সে কত ভাগে ভাগ করব? একের মানে 1 মিটারকে 1-এর পরে 15টা জিরো দিয়ে দেখো যে কত হয়, ঠিক এত ভাগ করব। তার প্রত্যেকটা ভাগকে, এক একটা পার্টকে বলা হয় 1 ফেমটোমিটার। অবি বলতো কি বললাম? স্যার 1 কে যদি আমি মানে 10⁻15 দিয়ে ডিভাইড করি তাহলে যে কয়টা পার্ট পাবো ওই এক একটা পার্টকে বলা হবে 1 ফেন্টোমিটার। রাইট। মানে এটা হচ্ছে দেখো মজার জিনিস, আমরা নতুন একটা ওয়ার্ড, একটা এককের নাম শুনলাম। আমরা হয়তো এর আগে দেখো কিলোমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, মিটার, জাস্ট এই কয়েকটা নাম শুনেছি, সেন্টিমিটার, মিলিমিটার। এই ফেমটোমিটার নাম কিন্তু একটা নতুন ওয়ার্ড আসলো। এই ফেমটোমিটারটা অ্যাকচুয়ালি খুবই স্মল, ভীষণ ক্ষুদ্র। এইগুলো সাধারণত অসম্ভব, মানে কি বলবো, যেটা আমাদের নেক্সট আই দ্বারা আমরা চিন্তাও করতে পারবো না এটা দেখা। তারপরেও এরা সায়েন্টিস্টরা আস্তে আস্তে বের করতে পারছে আর কি। ওকে, আমরা খুব বেশি কিছু না বলে আর স্যার বলো। স্যার এটা ভাগ করলে এক একটা পার্ট পাবো মানে বুঝলাম। ধরো তোমার এইখান থেকে, মনে করো এইখান থেকে এইটাকে বলা হয় 1 মিটার। ওকে, 1 মিটার দূরত্ব মনে করো। এই 1 মিটারকে আমরা ছোট ছোট করে ডিভাইড করো। ধরো ছোট ছোট ডিভাইড করো, স্যার এরকম করে ছোট করে ডিভাইড করো। কতগুলো ডিভিশন হচ্ছে জানো? এই 1 ডিভাইডেড বাই 1 এর পরে 15টা জিরো দাও, এরকম করে 15টা জিরো দাও। তারপরে কত হবে? তার মানে তখনই যে 1 10⁻⁻15 মানে 1 ডিভাইডেড বাই 1 এর পরে ঠিক ততগুলো জিরো। যদি 1.5 থাকে সেটা আলাদা ব্যাপার। যদি 1.4 থাকে তাহলে 1.4 কে তোমাকে ডিভাইড করতে হবে। কারণ এখানে যখন বলা হচ্ছে যে 1.4 আর 1.5, তাহলে 1.4 কে তুমি ডিভাইড করো। কিতে ডিভাইড করবা? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা ডিভাইড করো। ডিভাইড করে পরে ঠিক তখন হয়ে যাবে 1 ফেমটোমিটার। সামি, এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, এইটা হচ্ছে একটা ইউনিট বা একটা একক। আমরা এটা খুব বেশি চিন্তা করবো না। তাহলে আমরা দেখো এখানে যে ব্যাসার্ধের, নিউক্লিয়াসের যে ব্যাসার্ধটা ছিল, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিয়ে আমরা যখন চিন্তা করবো যে r = r0 a to the power 1/3, দ্যাট ইজ কিউবিক a। আর r0 টা কি ছিল? একটা স্থির মান ছিল, একটা ধ্রুবমান ছিল। আমরা সাধারণত 1.4 ফেমটোমিটার, 1.4 ফেমটোমিটার, প্লিজ খেয়াল করবা। এই ফেমটোমিটারকে আমরা ধরে তারপর আমরা চিন্তা করব। আর এটা ছিল তার পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা স্বাভাবিক, কারণ যেহেতু ওর মধ্যে নিউট্রন রয়ে গেছে, প্রোটন রয়ে গেছে। নিউট্রন এবং প্রোটন এই দুইটা মিলে যতটুকু জায়গা দখল করবে, টোটাল জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার ব্যাসার্ধ হবে, এবং ওই ব্যাসার্ধটাকে বলা হবে তার নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ওকে, আমরা খুব বেশি চিন্তা করবো না। এখন অন্য একটা জায়গায় যাব, নিউক্লিয়াসের ঘনত্ব কি হবে সেটা একটা ব্যাপার, টপিক একটা আসবে যে নিউক্লিয়াসের ঘনত্ব। দেখো নিউক্লিয়াসের ঘনত্ব বলতে আমরা খুব বেশি এটা নিয়ে বলবো না। প্রথমে আমরা চিন্তা স্যার ঘনত্ব কাকে বলে, কি বলতে পারবা? ঘনত্ব কি রুবাইদ? রুবাইদ, কোনো বস্তুর ভর এবং মানে ওই বস্তুর আয়তনের অনুপাত। ভর এবং আয়তনের অনুপাত। ওকে, কোন একটা অর্থে আমি এটাকে একসেপ্ট করবো যে হ্যাঁ ঠিক আছে। আরো অন্য কেউ ভাবে বলতে পারবে যে অ্যাকচুয়ালি কোন বস্তুর ঘনত্ব বলতে আমরা কি বুঝি? কখন আসে ঘনত্ব কি? 1 নাম্বার জন্য
আমরা চিন্তা করব সিম্পল যে কোনো একটা বস্তুর একক আয়তনের ভরকে, কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। আমরা খুব সহজভাবে চিন্তা করব। এখন যদি আরেকটু অন্যভাবে চিন্তা করে দেখি, দেখো তাহলে আমরা এখানে নিউক্লিয়াসের ঘনত্ব আমরা চিন্তা করব। এখন নিউক্লিয়াসের ঘনত্ব, ধরো কোন একটি বস্তুর ভর হচ্ছে আমার এখানে, আয়তন হচ্ছে ভি, তাহলে ভি আয়তনের কোন বস্তুর ভরটা হচ্ছে আমার এখানে এম, তাহলে একক আয়তনের কোন বস্তুর ভর কি হবে, এম বাই ভি। দ্যাট মিন্স এইটাকে বলা হয় রো ইকুয়াল টু এম বাই ভি। দেখো আমরা কিন্তু মেইন জিনিসটা নিয়ে আসছি অলরেডি। তাহলে ধরো কোন একটি বস্তুর আয়তন কতটুকু ছিল আমি জানি না, আমি ধরলাম স্যার সেই আয়তনটা ছিল হলো ভি। তাহলে ভি আয়তনে কোন বস্তুর ভর ছিল হলো এম কিলোগ্রাম। ওকে, তাহলে ভি আয়তনে কোন বস্তুর ভর ছিল হলো এম কিলোগ্রাম, আর একক আয়তনে কোন বস্তুর ভর ছিল এম বাই ভি। বাট আমরা সংজ্ঞা অনুযায়ী বলতে পারি তাহলে যে একক আয়তনের কোন একটি বস্তুর যতটুকু ভর পাবো ওই ভরটাকে বলা হয় তার ঘনত্ব। এখন তো আবার যখন আমরা নিউক্লিয়াসের ঘনত্বটা চিন্তা করব তখন আলটিমেটলি আমরা চিন্তা করবো কি, রো ইকুয়াল টু এম বাই ভি। এখন স্বাভাবিক একটা কোশ্চেন, স্যার এমটা কি, আমরা নরমালি বলবো স্যার এমটা হচ্ছে আর যদি একটু ভেঙে বলি ভাবে এমটাকে এম এ ডিভাইড বাই 4/3 পাই আর কিউব। দেখো তো এইখানে আমি একটু এক্সপ্লেন করবো যে স্যার এটা মিনিং কি, একটু খেয়াল করে দেখি প্লিজ। এখানে ছিল এম এ, এমটা হচ্ছে ভর, কার ভর, এটা হচ্ছে কি তাহলে ভর, আর এটা হচ্ছে তার কে ছিল পারমাণবিক ভর সংখ্যা। এই পারমাণবিক ভর সংখ্যা যত হবে ওই পারমাণবিক ভর সংখ্যাকে যদি প্রত্যেকটা যে কণার যে ভর থাকে আমরা যে 9 × 10⁻⁻31 কিলোগ্রাম, ঠিক এই ভর এটা মাল্টিপ্লাই করে বা গুণ করে টোটাল পাবো সেটা ভর। আর এইটা হলো 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে এক একটা প্রোটনের অথবা এক একটা নিউটনের যতটুকু ব্যাসার্ধ থাকবে ভর থাকবে, যেমন বৃত্তাকার এটাকে বলা হয় গোলাকার কোন একটা বস্তু। দেখো প্লিজ খেয়াল করো, গোলাকার কোন একটা বস্তুর যদি ব্যাসার্ধ হয় আর, ব্যাসার্ধ যদি আর হয় তখন তার আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। যেমন তোমাকে বলা হয় তোমার যারা ফুটবল, যে আমরা ফুটবল খেলি, এই ফুটবলের আয়তন কতটুকু, প্রথমে তোমাকে জানতে হবে স্যার এই ফুটবলের কেন্দ্রবিন্দু থেকে ফুটবলের পৃষ্ঠ পর্যন্ত টোটাল দূরত্ব কত, ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ যদি জানতে পারো ইজিলি আমরা ওইখানে তার আয়তনটাও বের করতে পারবো, কারণ গোলাকার যে কোনো বস্তুর আয়তন বের করার ফর্মুলা হচ্ছে v = 4/3 পাই আর কিউব। আরটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর পাই বের তো তোমরা জানোই 3.1416 আর 4/3। তাহলে এইটা হচ্ছে আমার এক একটা প্রোটনের, এক একটা প্রোটন অথবা এক একটা নিউটনের তার কি, এটা হলো তার আয়তন। আর ঠিক একইভাবে চিন্তা করো যে আমরা এখানে এমটা হচ্ছে তার তার ম্যাস বা ভর, আর এ এটা খেয়াল রাখবেন। তাহলে রো ইকুয়াল টু এম এ ডিভাইড বাই 4/3 পাই আর কিউব। এখন এখান থেকে আরো ক্যালকুলেশন করা যায় ইচ্ছে করলে, কারণ আমরা জানি যে এখানে আড়াই বারোটা জানি। দেখো এম এ, স্যার এম আর আর এটা কি দুইটাই নিউক্লিয়াসের ভর আর ব্যাসার্ধ? রাইট। আচ্ছা এখন এখানে 4/3 পাইটা রেখে দাও। এই আর এর একটা মান পেয়েছিলাম, আর এর একটা মান পেয়েছিলাম, সে আর এর মানটা কত ছিল, ওই যে আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত পেয়েছিলাম r0 a কিউব, তার উপরে কত ছিল আবার কিউব ছিল। দেখো আমরা কি পেয়েছিলাম এখানে, মনে আছে কি এখানে r = r0 a 1/3 এটা পেয়েছিলাম। ওই মানটা এখানে বসায় দাও আর এর মান, তাহলে কত হবে r0 a / 1/3 তার উপরে ছিল কিউব।
তাহলে দেখো এম এ ডিভাইড বাই 4/3 পাই আর নট কিউব। ওকে, আর নট কিউব, আর এখানে কি হবে, এ হয়ে যাবে, কারণ এর উপরে 1/3 আছে, তার উপরে পাওয়ার আবার 3 আছে, তাহলে পাওয়ার উপরে পাওয়ার যখন থাকে এই পাওয়ার দুটো তখন কি হয়, গুণ করতে হয়। তাহলে 1/3 এবং 3 গুণ করলে পারে 8/3 কেটে যাবে, এ থাকবে। এবার এটা কেটে দাও, তাহলে কি হবে দেখো তো, m ডিভাইড বাই 4/3, ইচ্ছা করলে পারে 4/3 উল্টা দিতে পারো, দ্যাট ইজ উপরে 3 নিচে 4 পাই আর নট কিউব। এইটা হচ্ছে তোমার মেইন জিনিস। এই রো বের করার ফর্মুলা কিন্তু অ্যাকচুয়ালি এইটা। এই ক্যালকুলেশনটা একটু পিক আপ করে রাখো, তাহলে দেখো হয়তো এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারবো। প্লিজ, এটা একটা ফর্মুলা, এটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার জন্য যাদের দরকার সেটা দেওয়া আছে। আরেকটা ওয়ার্ড বললে হয়তো একটা পার্ট শেষ হতো, সেটা হচ্ছে নিউক্লিয়াসের বল। নিউক্লিয়াসের বল বলতে আমরা অ্যাকচুয়ালি খুব বেশি কিছু বলবো না এখানে। নিউক্লিয়াসের বলটা তারপরে একটু জাস্ট আইডিয়াটা দিয়ে রাখি, এখানে খুব বেশি কিছু নাই, খুব সিম্পলি আমি একটু দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, দাঁড়াও এই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। আচ্ছা, নেক্সট ডেতে আমরা আলোচনা করবো নিউক্লিয়াসের বলটা সম্পর্কে। এত শর্টকাট ছেড়ে দিলে পরে পরবর্তীতে আবার বেশি শর্ট হয়ে যাবে, দেখো তো টাইমও নাই। ওকে।